আমি রাজশাহীতে যাচ্ছিলাম পড়ালেখা করার জন্য। আমি একজন সুন্দরী মেয়ে। আমি যে গাড়িতে উঠেছিলাম সেই গাড়ির ড্রাইভার আমাকে ভুল রাস্তায় নিয়ে একটা বিশাল জঙ্গলের ভিতর একটা বড় বাড়িতে নিয়ে গেলেন। আর সেখানে নিয়ে লোকটি আমার সাথে জোর করে। বাকিটা গল্পতে শোনাচ্ছি। গ্রামের বাইরে এই প্রথম কোথাও পা রাখলাম, এক অচেনা অজানা স্বপ্নের সন্ধানে। কোনোদিন এর আগে কোথাও যায়নি। আমাদের গ্রাম ছেড়ে, একমাত্র বড় দিদির শ্বশুর বাড়ি ছাড়া। আমরা দুই বোন, বড় দিদি মণি আর আমি সোনি। বেশ সাজানো গুছানো আমাদের সংসার, কোনো ঝুট ঝামেলা নেই। সরকারি চাকরি করেন বাবা, রিটায়ার হতে এখনো অনেক দিন বাকি। মা একটা এনজিওতে চাকরি করে। কোনো রকম অশান্তি নেই আমাদের পারিবারিক জীবনে। বড় দিদি বেশ সুখী, জামাইবাবু মানে দিদির স্বামী একজন বড় সেনাবাহিনীর অফিসার। একই শহরে বাড়ি এবং কাজও করে ওই একই শহরে। ওদের সংসারটাও বেশ সুখের, কোনো রকম ঝামেলা নেই। দিদি গ্র্যাজুয়েশন পাশ করার পর আর পড়তে পারেনি। কারণ জামাইবাবু প্রতি বছর একবার না একবার বদলি হয়ে অন্য শহরে পোস্টিং হয়। তাই বড় দিদি আর কম পড়াটা শেষ করতে পারেননি। বড় দিদির অনেক শখ ছিল একজন ভালো ম্যাজিস্ট্রেট হওয়ার। আমি সবে মাত্র গ্রামের কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। আর পাশাপাশি সিআইডি অফিসারে চাকরি করছি। আমার শখ বড় দিদির মতো ম্যাজিস্ট্রেট হওয়া। আর তাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সুযোগ পেলাম। তাই রাজশাহীতে প্রথমবারের মতো গ্রাম ছাড়ছি। মা একটু মন খারাপ করেছিল, কিন্তু উচ্চশিক্ষার কথা চিন্তা করে আর কিছু বলেন নাই। বাবা সব সময় আমাকে সাপোর্ট দিত। তাই আমার তেমন একটা অসুবিধা হয় নাই রাজশাহী যেতে। তাছাড়া জামাইবাবু হলেন অফিসার, আগে থেকেই রাজশাহীতে সব কিছু ঠিকঠাক করে রেখেছেন। যদিও রাজশাহীতে প্রথম মামার বাড়িতে উঠার কথা ছিল, কিন্তু পরে সেটা আর হয়ে ওঠেনি, কারণ জামাইবাবুর এক কাছের ছেলে বন্ধু ছিলেন সরকারি দলের ছাত্রনেতা। তাই আমার হোস্টেল পেতে খুব একটা অসুবিধা হয় নাই। তাই মামার বাড়িতে না উঠে সোজা হোস্টেল এগিয়ে উঠব। এমনিতে মামার সঙ্গে মার আবার খুব একটা ভালো সম্পর্ক নাই। কারণ আমার বাবা ছিলেন একজন গরিব ঘরের ছেলে। কেন আমার মা আমার বাবাকে বিয়ে করলেন, অনেকটা বাংলা সিনেমার মতো। গরিব হলে যত দোষ হয় আর কি। যথাসময়ে বাড়ি থেকে রওয়ানা দিলাম বাস টার্মিনাল এর উদ্দেশ্যে। মাকে এবং বাবাকে পা ধরে নমস্কার করে দিদির সঙ্গে একটু কথা বলে জামাইবাবু আমাকে বাস টার্মিনালে নামিয়ে দিয়ে উনি চলে গেলেন একটা জরুরি কাজের উদ্দেশ্যে। বাস ছাড়ল ঠিক রাত 12টা, তাই 30 মিনিটে রাজশাহীর আগের স্টেশনে গিয়ে বাসটা থাম। পরের দিন সকাল 10টার সময় আমি ভুল করে রাজবাটি নামতে গিয়ে শক্তিগড় নামে একটা জায়গাতে নেমে পড়েছিলাম। কারণ শক্তিগড় নামটা আগেও শোনা ছিল। গ্রামে অনেকের মুখে শক্তিগড়ের বিখ্যাতর কথা বহুবার শুনেছি। আর তাই কন্ডাক্টর শক্তিগড় শক্তিগড় ডাক মারতেই দুম করে বাস থেকে নেমে পড়লাম। আর সেখানটাতেই আমি আমার জীবনের সবচেয়ে ভুলটা করেছিলাম। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি করব, সঙ্গে বিশাল 2টা লাগেজ, মোবাইল ফোনের ব্যাটারিও শেষ। কাউকে যে ফোন করে সাহায্য চাইব সেই উপায়টুকুও নেই। এদিকে সময়ও গড়িয়ে পার হয়ে প্রায় দুপুর 2টা বেজে গেল। আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমাকে এভাবে রাস্তার পাশে বিশাল 2 লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এক লম্বা মতো সুশ্রী যুবক এসে সাহায্য করতে চাইল। প্রথম প্রথম একটু অন্যরকম মনে হলেও আমি রাজি হলাম উনার সাহায্য নিতে। আমি উনাকে সব খুলে বললাম, উনি সব শুনে আমাকে বললেন যে একটু অপেক্ষা করতে, উনি গাড়িটা নিয়ে আসছেন। উনি যথাসময়ে গাড়ি নিয়ে এলেন। আমার ভারী লাগেজ 2টা উনার গাড়ির পিছনে রাখলেন। পরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন সামনে বসতে চাই নাকি পিছনে। উনার এত ভালো ব্যবহার দেখে আমি ঠিক করলাম উনার সঙ্গে সামনে গিয়ে বসার। আমি বসলাম, পরে উনি গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে শুরু করলেন। আমি যেহেতু রাজশাহী শহর চিনি না, তাই কিছু বলতে পারছি না কোথায় আমাকে নিয়ে উনি গাড়ি চালাচ্ছেন। বেশ কিছুক্ষণ পরে আমি উনাকে জিজ্ঞাসা করলাম, রাজশাহী ইউনিভার্সিটি কত দূরে? উনি আমার দিকে তাকিয়ে উত্তর দিলেন, এই তো আর মাত্র 10 মিনিট। আমি উনার কথা বিশ্বাস করলাম। ঠিক এর 10 মিনিট পরে একটা বিশাল বাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়ে উনি আমাকে বলেন যে গাড়িটা আর যাবে না, একটু ঠিক করতে হবে। আমি যেন গাড়ি থেকে নেমে ওই বাড়ির ভিতর গিয়ে বসি। ঠিক কি করব বুঝতে পারছিলাম না। তখন আমার বেশ খারাপ লাগছিল। কেন এই ভুলটা করতে গেলাম একটা অজানা অচেনা পুরুষ মানুষের সঙ্গে। সে যাই হোক, আমি গাড়ি থেকে নেমে সোজা উনার সঙ্গে আমি উনার বাড়িতে গেলাম। উনি 10 মিনিট পরে এসে আমাকে জিজ্ঞাসা করলেন,
আমি কিছু খাব কি না? আমি উনাকে বিনীতভাবে উত্তর দিলাম না। কারণ আমি একটু একটু ভয় পেতে শুরু করেছিলাম। উনি তখন দরজাটা বন্ধ করে দিলেন। আর আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসলেন। আমি কোনো রকম উনাকে জিজ্ঞাসা করলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি দরজা বন্ধ করলেন কেন? উনি কোনো রকম অভিনয় না করে সোজা আমাকে বলেন, আমার তোমার সাথে অনেক কথা আছে। অনেক প্রয়োজন আছে। আমি আপনাকে চিনি না, জানি না। আপনি আমার সাথে কি কথা বলবেন? আর আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? উনি বললেন, একটু পর বুঝতে পারবে আমি তোমাকে কেন এখানে নিয়ে আসলাম। আমি কোনো কুল কিনারা না দেখে ভয়ের অভিনয় করে কাঁদতে শুরু করে দিলাম। তখন উনি আমার কাছে এসে বলেন যে ভয় পাবার কিছু নাই। আমি এমন কিছু করব না যাতে তোমার ভয় হয়। আর আজ যদি তুমি আমার কথা না রাখো, তাহলে তুমি এখান থেকে যেতে পারবে না। আমি তার মুখে এই কথা শুনে আশ্চর্য হলাম। আর আমি কান্নার অভিনয় শুরু করে দিলাম। আমাকে তিনি বললেন, এই তুমি এভাবে কান্না করছো কেন? আমার একটা ছোট্ট কথা রাখো। আমি সকালে তোমাকে রাজশাহীতে পেছে দিব। আর যদি তুমি আমার কথা না রাখো তাহলে তোমার অনেক বিপদ হবে। আমি বললাম, আপনার কি কথা? উনি বললেন, তোমার বিয়ে হয়েছে। আমি বললাম, না। আমার বিয়ে কথা আপনি জিজ্ঞেস করলেন কেন? উনি বললেন, তোমার যদি বিয়ে হতো তাহলে তোমার স্বামীর সাথে কি করতে? আমি তার কথা শুনে বললাম, কি আর করতাম? আপনিই বলুন। বোকা মেয়ে, বিয়ের পর স্বামীর সকল কথা রাখতে হয়। লোকটার কথা শুনে আমার মনে হচ্ছিল তার গালে দুইটা জোরে থাপ্পড় মেরে দেই, কিন্তু আমি তো এখন অসহায়। আমার পাশে কেউ নাই। আমি যদি এখন ওনার সাথে খারাপ ব্যবহার করি তাহলে ওনার ঠিক উদ্দেশ্যটা আমি বুঝতে পারবো না। উনি আমাকে জিজ্ঞেস করলেন, কি ভাবছ? আমার কথা কি তোমার কানে যায় না? আমি বললাম, আমি খুব অসুস্থ, সারাদিন গাড়ি করে আসলাম। এখন আমার শরীর অনেক ক্লান্ত। ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পারছি, আমি রাখবো আপনার কথা, কিন্তু আজ নয়। আজ আমি অনেক ক্লান্ত। লোকটি বলল, তাহলে কাল কিন্তু তুমি যেতে পারবেন না। কাল তোমার এখানেই থাকতে হবে। আর তারপর দিন আমি আপনাকে রাজশাহীতে পৌঁছে দিব। আমি তাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বললাম, ঠিক আছে, আমি কাল আপনার কথা রাখব। আমার মনে মনে প্ল্যান তৈরি হলো, কাল যে করে হোক এখান থেকে পালাতে হবে। আল্লাহ আল্লাহ করে আজ রাতটা শেষ হোক। উনি তখন আমাকে কিছু খাবার এনে দিলেন। আমি বললাম, আমি খাবো না। উনি বললেন, আপনার শরীর অনেক ক্লান্ত। কিছু না খেয়ে ঘুমালে শরীর আরো দুর্বল হয়ে পড়বে। আমারও পেটে অনেক ক্ষুধা লেগেছিল। আর তাই রুটির সাথে তরকারি দিয়ে খেয়ে নিলাম। উনি পাশের রুমে গিয়ে শুয়ে পড়লেন। আর আমাকে বললেন, আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আমায় ডাক দিবেন। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারপর সকাল হলো। আমি ভাবতে থাকলাম কি করে এখান থেকে পালানো যায়। আমি কিভাবে ধোঁকা দিয়ে পালানো যায় সেই চিন্তায় মগ্ন। সকালে লোকটি আমার রুমে এসে বলল, এই মেয়ে, দৌড় ফ্রেশ হয়ে খেয়ে নাও। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে আর কে কে থাকে? লোকটি বলল, এটা জানার তোমার দরকার নেই। আমি বললাম, ঠিক আছে, আপনি বাহিরে যান। আমি ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি। লোকটি তখন তার রুমে চলে গেলেন। চলে যেতেই আমি ফ্রেশ হয়ে নিজের লাগেজগুলোর ভিতরে কিছু টাকা ছিল, টাকাগুলো নিয়ে নিলাম। তারপর আমি ধীরে ধীরে ঘর থেকে বাহির হলাম। আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। তারপর আমি দৌড় দিলাম। আমি ভয়ে ভয়ে এখান থেকে পালানোর চেষ্টা করলাম। আমি কিছুক্ষণ যাওয়ার পর আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি সামনে গিয়ে দেখলাম বিশাল বড় একটা গেট, আর সেই গেট বাহির থেকে তালা লাগানো। আমি এখন কি করব? আমি এখানে কিভাবে এলাম? আমি তো গাড়ি দিয়ে ভিতরে আসছিলাম। এখন তো বাহির হতে পারছি না। লোকটি আমাকে ঘরে না পেয়ে আমাকে খুঁজতে শুরু করল। লোকটি জানে আমি কোন দিকে আসছি। আর তাই তো উনি আমাকে সহজে খুঁজে বের করে ফেললেন। আর আমায় বললেন, আপনার সাহস তো কম না, আপনি পালিয়ে যেতে চাইছেন। যান, কিভাবে পালিয়ে যাবেন? এখন পর্যন্ত আমার বাংলোতে 25 জন মেয়ে আটক, তারা যেতে পারেনি। আর আপনি চলে যাবেন? যান। যারা আটক আছে তারা 2 বছর যাবত এখান থেকে পালাবার চেষ্টা করলেন, কিন্তু পালাতে পারেনি। আর তুমি কি না এখান থেকে চলে যেতে চাইছ? আমি লোকটির কথা শুনে তার পায়ে ধরে বললাম, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনি আমাকে এখান থেকে যেতে দিন। লোকটি তখন হাসি দিয়ে বলল, আমি তো আপনাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনিনি। আপনি যতই চেষ্টা করেন এই বাংলো থেকে পালাতে পারবেন না।
আমি আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছিলাম আপনি আমার কথা রাখলে আপনাকে এখান থেকে যেতে দিবা। কিন্তু আপনি তা না করে পালানোর চেষ্টা করছেন। এখন তো আর যেতে পারবেন না। ওই মেয়েদের সঙ্গে তোমার থাকতে হবে। আমাকে তখন বলল, চলুন আমার সাথে, নইলে আমার আসল চেহারা সম্পর্কে আপনার ধারণা নেই। তাই আপনাকে ভালো করে বলছি, আপনি আমার সাথে চলুন। আমি কোনো উপায় না পেয়ে আমি তার সাথে গেলাম। তখন তিনি আমায় একটা রুমে নিয়ে গেলেন। আমি রুমের ভিতরের দৃশ্যটা দেখেই আমার দম বন্ধ হয়ে আসছিল। কারণ ওইখানে আরও 25টা মেয়েকে দেখতে পেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখানে এত মেয়ে কেন? উনি বললেন, ওনারা এখানে চাকরি করেন। আমি বললাম, এখানে আবার কিসের চাকরি? আপনি সত্যি করে বলেন, ওদেরকে কেন আপনি আটকিয়ে রাখছেন? এখান থেকে যেতে দিচ্ছেন না? লোকটি তখন আমাকে ভয় দেখিয়ে বলল, একদম চুপ, সেই জবাব কি তোকে দিতে হবে? তুই নিজের চিন্তা কর, আজ তোর কি হবে সেটা নিয়ে ভাব। আজ তুই বুঝতে পারবি ওনারা এখানে কেন থাকেন। মেয়েগুলো আমাকে দেখে কান্না করতে শুরু করল। মেয়েগুলো আমার দিকে তাকিয়ে বলল, আজ আমাদের যে অবস্থা দেখছো তোমারও ঠিক এমন অবস্থা হবে। আমি মেয়েদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদের সাথে কি হয়েছিল? তারা বলল, আজ রাতে বুঝতে পারবেন কি হয়েছিল। তাদের কথা শুনে মনে হচ্ছে তারা ওদের ভয়ে এখানে রয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, আজ রাতে কি ঘটবে আমার সাথে আল্লাহ জানে। আমার তো খুব ভয় হচ্ছে তাদের মুখের কথা শুনে। আমি তো এখান থেকে পালাতেও পারবা না। মনে মনে ভীষণ চিন্তা হচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমার মনের ভিতর ভয় বেড়ে চলেছে। আমি কেন গাড়ি থেকে নামতে গেলাম? আজ যদি আমি গাড়ি থেকে না নামতাম তাহলে হয়তো আজ এমন বিপদে পড়তে হতো না। নিজের একটা ভুলের জন্য আজ আমার এমন পরিস্থিতি। আমি এসব চিন্তা করছিলাম। হঠাৎ দেখলাম লোকটি আমার পিছনে দাঁড়ানো। আমাকে বললেন, আমি তোমাকে ছেড়ে দিব। তবে আমার একটা কথা ছিল, যদি আমার কথা যথাযথভাবে পালন করো তাহলে তাদের মতো তোমার অবস্থা হবে না। আমি বুঝেছিলাম লোকটা আমার সাথে মিথ্যা কথা বলছে। আমি অসহায় অভিনয় করে বললাম, সত্যি আমাকে এখান থেকে যেতে দিবেন? যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকিব। লোকটি বলল, এখন রুমে আসো। আমি রুমে যেতেই লোকটি দরজাটা বন্ধ করে দিল। আমি বললাম, দরজা বন্ধ করলেন কেন? লোকটি বলল, রাতে কি কেউ দরজা খুলে রেখে ঘুমায় নাকি? চোর এসে ঘরের জিনিসপত্র সব নিয়ে যাবে। আমি বললাম, তাহলে আপনি রুম থেকে বের হন। উনি বলল, আমি তো রুম থেকে বের হওয়ার জন্য রুমে আসিনি। আমি লোকটিকে বললাম, আপনি আমায় দয়া করুন, আপনি এখনই রুম থেকে বের হন। লোকটি তখন আমায় বলল, আর একটা কথা বলবি না, একদম চুপচাপ থাকবি। আর আমি এখন যা বলবো তা পালন করবি। আমি লোকটিকে ধমক দিয়ে বললাম, এই তুই আমায় চিনিস আমি কে? লোকটি বলল, তোকে চিনে আমার দরকার নাই। আমি এখন যা বলবো তা যদি না শুনিস তাহলে এখনই বুঝতে পারবি তোর কি অবস্থা হবে। আমি লোকটি বললাম, শয়তান, তোর চিন্তা কর তোর অবস্থা এখন কি হবে। আমি আমার পকেট থেকে আমার কার্ডটি বের করে দেখালাম। সে আমার কার্ড দেখে চমকে উঠল। তুই হয়তো চিনিস না আমি কে। আমার পরিচয়, আমি একজন সিআইডি অফিসার। আমি এতদিন এখানে যা করেছি, গাড়ি থেকে শুরু করে এই পর্যন্ত, সব আমার অভিনয়। আমি তোর আসল রহস্য খুঁজে বের করার জন্য তোর সাথে নাটক করেছি। লোকটি আমার কথা শুনে বলল, আম্মা, আমায় মাফ করে দেন। আমার কোনো দোষ নেই। ওই রুমে যে মেয়েগুলো বন্দি দেখলেন তা আমি করিনি। আমার বস করেছে। সে প্রতি মাসে মেয়েদের পাচার করে। আমি লোকটিকে বললাম, তোর বসকে আসতে বল। লোকটি তার বসকে আসতে বলল। তার বস আসতে তাকে আমি হাতকড়া পরিয়ে জেলে নিয়ে গেলাম। আর বন্দি মেয়েদেরকে তাদের বাবা মায়ের কাছে যেতে দিলাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি আমার শিক্ষক, আপনি আমার সাথে কি করছেন একবার ভেবে দেখেছেন? শিরোনাম বাদ দিয়ে মূল গল্পটা শুরু করি। আমার বাবা আমাকে পড়ানোর জন্য একজন লজিং মাস্টার রাখলেন। সেই লজিং মাস্টারের নাম সুবোধ। আমি ক্লাস 9-এ আর আমার ভাই 7-এ পড়ে। আমরা মাস্টারকে দাদা বলে সম্বোধন করতাম। মাস্টারদা আমাকে ঝর্ণা আর আমার ভাইকে রাব্বি বলে ডাক।
মাস্টারদা পড়ালেখায় খুব ভালো ছিল। তার সুনাম অনেক ছাত্রছাত্রীদের মুখে। আর তাই তো বাবা সেই মাস্টারদাকে আমাদের বাড়িতে লজিং রাখলেন। আমার মা মাস্টারদাকে বললেন, আপনি নিজের পরিবার মনে করে আমার ছেলে মেয়েদের পড়াবেন। আর তাই মাস্টারদা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়াতেন। আমাদের প্রতিদিনের পড়া যতক্ষণ না শেষ হতো ততক্ষণ মাস্টারদা নিজে পড়া পড়তেন না। আমাদের ছুটি দিয়ে তারপর তিনি নিজে পাঠে মনোযোগ দিতেন। মাস্টারদার সহযোগিতায় আমি ভালোভাবে এসএসসি পাস করে কলেজে উঠলাম। আর আমার ভাই রাব্বি 10-এর নিচে থেকে প্রথম স্থান অধিকার করল। আমাদের রেজাল্ট এত ভালো হয়েছে যে আমাদের মা বাবা মাস্টারদের প্রতি এত বেশি আন্তরিকতা সৃষ্টি হয়েছিল যে মাস্টারদা আমাদের পরিবারের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হল। পরিবারের সব কাজকর্ম মাস্টারদার পরামর্শ ছাড়া হতো না। আমার বাবা বিমান বাহিনীতে চাকরি করতেন, তাই তেমন ছুটি পেতেন না। আর আমার ভাই ছিল ছোট। পরিবারের সকল সমস্যায় মাস্টারদা আমাদের একমাত্র নির্ভরশীল ব্যক্তি হয়ে ওঠে। আমার মা বাবা ও মাস্টারদাকে খুব বিশ্বাস করতেন। আমাদের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে সেই পরামর্শ ও মাস্টারদাই দিত। আমাদের পড়ার ঘরটা আমাদের মূল ঘর থেকে আলাদা ছিল। আমাদের মূল ঘর এবং পড়ার ঘরের মাঝখানে বাড়িতে প্রবেশ করার রাস্তা ছিল। পড়ার ঘরে 2খান রুম ছিল আর তার সাথে বারান্দা। আমরা এক রুমে পড়তাম আর অন্য রুমে মাস্টারদা থাকত। আমি আর মাস্টারদা মুখোমুখি বসতাম। আর আমার ভাই আমার ডান পাশে এবং মাস্টার বাম পাশে বসে পড়ত। কলেজের পড়া একটু কঠিন হওয়ায় একদিন আমার পড়া কিছুতেই মুখস্থ হচ্ছিল না। মাস্টারদা আমাকে বকাবকি করছিলেন আর বলছিলেন সারা রাত বসে থাকবে যতক্ষণ না পড়া শেষ হয়। আমার ভাইয়ের পড়া যখন শেষ কিন্তু আমার জন্য তাকে বসিয়ে রেখেছে, তখন আমার বাবা বাড়িতে ছিল। মাস্টারদার বকাবকি দেখে আমার ভাইকে বল, রাব্বি তুমি চলে এসো, তোমার দিদির লেখাপড়া এখনো শেষ হয়নি, তাই তোমার দিদি পড়ুক। বাবার কথা শুনে ভাইরা মাস্টারদাকে বলল, তাহলে আমি আজকে যাই মাস্টারদা। মাস্টারদা তাকে ছুটি দিল। আমাকে আরও 3 ঘন্টা ধরে রেখে সম্পূর্ণ পড়া আদায় করে ছুটি দিল। আসলে মাস্টারদার অন্য উদ্দেশ্য আছে মনে হয়। যদি অন্য উদ্দেশ্য না থাকতো তাহলে মাস্টারদা আমায় এত ভালো করে পড়ায় কেন? আর পড়া শেষ হয়ে গেলেও আমায় বসিয়ে রাখে। পড়া সঠিকভাবে আদায় করলেও মাস্টারদা বলতো, হয় নাই, আরও ভালো করে এখানে বসে পড়া শিখে তারপর ছুটি হবে তোমার। মাস্টারদার কথা মা বাবা অনেক বিশ্বাস করত। মাস্টারদা যা বলবে তাই হবে। মাস্টারদার কথা ছাড়া আমার মা বাবা কিছু করতেন না, এতটাই বিশ্বাস করতে। আর সেই বিশ্বাসের উপর আঘাত করল মাস্টারদা। যাই হোক, সকালে বাবা আর মাস্টার একসাথে ব্রেকফাস্ট করার সময় বাবা মাস্টারদাকে বললেন, সুবোধ দেখো, তুমি আমার ছেলের মত। তুমি আমার ছেলের মতো কোনো প্রকার লজ্জা শরম করবে না। মেয়ের পড়া শেষ হয়নি বলে রাব্বিকেও ধরে রাখবে না, তাহলে রাব্বির তাড়াতাড়ি শেখার আগ্রহটা নষ্ট হয়ে যাবে। ঝর্ণার পড়া ভারী, সেটা আমি বুঝি। যতক্ষণ সময় লাগে লাগুক, ওর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ছুটি দেবে না। প্রয়োজনে সারা রাত লাগুক, তুমি তাই করবে। তোমার সংকোচ করার দরকার নেই। মাস্টারদা বল, হ্যাঁ কাকা, বলে মিটিমিটি হাসছিল। বাবার ছুটি শেষে কাজে চলে গেলেন। একদিন আমি ইংরেজি বড় একটা রচনা পড়ছিলাম। একটি রচনা কিছুতেই মুখস্থ হচ্ছিল না। রাত 11টা নাগাদ আমার ভাইকে ছুটি দিয়ে দিলেন। আমি পড়তে লাগলাম। হঠাৎ মাস্টারদার একটি পা আমার পায়ে লেগে গেল। আমি ভাবলাম গুরুজনের পায়ে পা লাগিয়ে দিয়েছি, তাই তাড়াতাড়ি সরিয়ে নিলাম এবং প্রণাম করে নিলাম। মাস্টারদা উৎসাহ দিয়ে আমার মাথায় হাত দিয়ে দোয়া করলেন আর বললেন, লক্ষ্মী মেয়ের মতো কাজ করেছ। তবে একটা কথা মনে রাখবে, যার সাথে ভুলভাবে খারাপ আচরণ করবে তার কাছে সাথে সাথে ক্ষমা চেয়ে নিবে। তাহলে দেখবে তুমি একদিন অনেক বড় হবে, তোমায় কেউ পিছনে ফেলতে পারবে না। আমি বললাম, হ্যাঁ দাদা, ঠিক আছে। আমি মাস্টারদাকে দেখলাম আমার প্রতি এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। মাস্টারদা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে আমি পড়তে পারছি না। আমার কণ্ঠরোধ হয়ে আসছে, গলাটা ভাঙা ভাঙা হয়ে গেছে। পড়ার দিকে একটুও মনোযোগ দিতে পারছিলাম না। তারপরও সহ্য করে বসেছিলাম। আমি মাস্টারদাকে প্রশ্ন করলাম, আপনি এভাবে তাকিয়ে কি দেখছেন? আমি তোমার মাঝে এমন কিছু দেখেছি যা শুধু দেখা যায়, বলা যায় না। মাস্টারদার কথা আমি কিছুই বুঝিনি। আমি অবাক হয়ে গেলাম।
আমি মাস্টারদাকে বললাম, আজ আমি পড়ব না, আমি চলে যাই। মাস্টারদার তাকানো আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। সেদিনের মতো মাস্টারদা পড়া শেষ করল। সেদিন আমার পড়া শেষ না হলেও আমাদের দুজনকে একসাথে ছুটি দিয়ে দিল। মাস্টারের নজরটা আমার কাছে কেমন জানি মনে হলো। পরের দিন ছিল সাপ্তাহিক ছুটির দিন। সকালে যথারীতি আমরা দুই ভাইবোন পড়তে বসলাম। আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল। মাঝে মাঝে মুচকি হাসি আসছিল। আমার ভাই একবার বলেই ফেল, দিদি হাসছিস কেন? আমি তাকে ধমক দিলাম। সাথে সাথে মাস্টার তাও একটু থামতে রাব্বির কথা বন্ধ করে দিল। আমি হাঁপিয়ে বাঁচলাম। এর মধ্যেই আমার কলমের কালি শেষ। আর কলম ছিল না। তাই মাস্টারদা রাব্বিকে কিছু টাকা দিয়ে আদেশ করে বলল, রাব্বি যাও তো দোকানে একটা কলম নিয়ে এসো। দোকানে যাওয়ার আদেশ পেয়ে খুশিতে নাচতে নাচতে রাব্বি চলে গেল। রাব্বি চলে যেতেই মাস্টারদা রাব্বির পেন্সিলটা আমাকে দিয়ে অঙ্ক বোঝানোর বাহানা নিয়ে আমার পাশে এসে বসল। আমি অঙ্ক করছিলাম, কিন্তু আমার মন ছিল মাস্টারদার উপর। রাব্বি চলে যাওয়ার পর মাস্টারদা আমার সাথে এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করল। আমি বললাম, মাস্টারদা আপনি আমার শিক্ষক, বাবার সমতুল্য। আপনি এমন করবেন না। এমন সময় রাব্বি ঘরে এসে হাজির। সেদিন থেকে আমি যেন আরও বেশি মাস্টারদাকে নিয়ে নানান চিন্তায় পড়ে গেলাম। আসলে মাস্টারদার ইদানিং কি হলো? আমি কিছুই বুঝতে পারছি না। মাস্টারদা তা এরকম ছিল না। একদিন দুপুরে সবাই দিবা নিদ্রায় মগ্ন। আমিও ঘুমাতে যেতে অনেকক্ষণ ধরে চেষ্টা করে ব্যর্থ হলাম। মাস্টারদার কথা মনে পড়ল। আমি ভাবলাম গিয়ে দেখি মাস্টারদা কি করে। উকি দিয়ে দেখলাম কি করছে। দেখি মাস্টারদা ঘুমায়নি, বরং আমাকে দেখা মাত্রই চমকে উঠল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম। মায়ের ঘরে গিয়ে দেখলাম গভীর ঘুমে ঘুমিয়ে আছে। তারপর চুপি চুপি মাস্টারদার রুমে গেলাম। আমি মাস্টারদার রুমে গিয়ে মাস্টারদাকে ডাক দিয়ে তুললাম। ডাক দিতেই মাস্টারদা ঘুম থেকে উঠে পড়ল। আসলে মাস্টারদাও ঘুমায়নি। মাস্টারদা জেগেই ছিল। আমি মাস্টারদাকে বললাম, আপনি এত রাত হলো ঘুমান না কেন? মাস্টারদা বলল, আমার ঘুম আসছিল না। মাস্টারদা তখন আমায় বলল, তুমি এত রাতে আমার রুমে কেন? মাস্টারদা, আমি আপনার রুমে এসেছি একটা প্রয়োজনে। মাস্টারদা বলল, কি প্রয়োজন? সে তখন আমায় বলল, আপনি ওই দিন আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন? আপনি বলছিলেন সেটা শুধু দেখা যায়, বলা যায় না। মাস্টারদা আমার কথা শুনে অবাক হয়ে বলল, সেটা তোমাকে এখনই বলতে হবে? যাও তুমি এখন তোমার রুমে গিয়ে ঘুমাও। তোমার মা দেখলে বকা দিবে। আমি তখন মাস্টারদাকে বললাম, আপনি এখন আমাকে একটা অঙ্ক বুঝিয়ে দিবেন। রাত প্রায় 2টা বাজে, এই মুহূর্তে লেখাপড়া মাথায় কাজ করবে না। কাল সকালে আমি বুঝিয়ে দিব। আমি মাস্টারদাকে বললাম, যদি অঙ্ক না বুঝান তাহলে আপনি আমার দিকে তাকিয়ে কি দেখলেন সেটা বলেন। আপনি তো বললেন সেটা দেখা যায়, বলা যায় না। আমি এটার উত্তর না শুনে আমি কিছুতেই আপনার রুম থেকে বের হব না। আমি মেয়েটার এমন দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আচ্ছা, তুমি তো কোনদিন এমন করো না। আজ কি তোমায় ভূতে ধরেছে নাকি? আমি মাস্টারদাকে বললাম, মাস্টারদা আপনি যেদিন আমার দিকে তাকিয়ে কি দেখেছিলেন? আর বললেন এটা দেখা যায়, বলা যায় না। আমি যেদিন এই কথাটা আপনার মুখে শুনলাম সেদিন থেকে আমি ঠিকমতো ঘুমাতে পারছি না। আমার বারবার জানতে ইচ্ছা হয় কি এমন জিনিস আমার মাঝে আছে। দেখা যায় কিন্তু বলা যায় না। আজ রাত কিছুতেই ঘুম আসছিল না। এই কথা ভাবতে ভাবতে আর তাই আমার ঘুম আসছিল না। আমি আমার ছাত্রীকে বললাম, শোন, আজ না কাল আমি সত্যি বলবো। এখন রাত অনেক হয়েছে, প্রায় ফজরের আয়ান পড়বে। তুমি যাও, গিয়ে ঘুমাও। ঝর্ণা তার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। পরদিন আমার বাবা আসলেন, এসে মাস্টারদাকে ডাক দিলেন। আর বললেন, কেমন পড়াচ্ছেন আমার ছেলে মেয়েদেরকে? এবার কি তারা ভালো রেজাল্ট করতে পারবে? মাস্টার বলল, হুম কাকা, আপনি কোনো চিন্তা কইরেন না। ওরা এবার ভালো রেজাল্ট করবে, আপনি নিশ্চিত থাকুন। মাস্টারদার কথা শুনে বাবা কিছুটা আস্থা পেলেন। বাবা বাড়িতে 2 দিন ছুটি কাটিয়ে চলে গেলেন। পরের দিন আমরা মাস্টারদার কাছে পড়তে বসলাম। মাস্টারদা বললেন, আজ পড়া শেষ না করে কারো ছুটি হবে না। আমি আজ পড়া শিখে আসিনি। মাস্টারদা আমার ছোট ভাইয়ের পড়া আদায় করে নিয়ে বললেন, তুমি চলে যাও, তোমার ছুটি। রাব্বি তখন ছুটি পেয়ে চলে গেল। ঝর্ণা বলল, আমি তো স্যার আজ পড়া শিখিনি। আমি বললাম, কেন শিখনি? তোমার বাবাকে আমি কথা দিয়েছি তুমি এবং তোমার ভাই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে।
আমার ছাত্রী ঝর্ণা বলল, মাস্টারদা আপনি আমার পড়ালেখার মনোযোগ নষ্ট করেছেন। আপনার জন্যই আমি পড়া শিখে আসতে পারিনি। আমি ঝর্ণার কথা শুনে বললাম, কেন আমি আবার কি করেছি? ঝর্ণা আমার কথার উত্তর দিয়ে বলল, মাস্টার সেই কথার উত্তরটা পেলাম না। মাস্টারদা বলল, ও তাই, সেটার জন্য তুমি পড়া মুখস্থ করতে পারোনি। ঠিক আছে, আজ রাতে তুমি আমার রুমে এসো, আমি বলবো। তোমার উত্তর পেয়ে যাবে। মাস্টারদাকে আমি বললাম, আপনি এখন বলেন, আমি রাতে আসতে পারবো না। মাস্টারদা বলল, এই কথা আমি এখন বলতে পারবো না। আজ রাতে বলবো। যাও, এখন তোমার ছুটি। মাস্টার এমন কথা শুনে আমার অনেক রাগ হলো। কি এমন কথা দিনে বলা যাবে না? রাতে বলতে হবে? আসলে আমি মাস্টারদার লক্ষণ কিছুই বুঝতে পারছি না। আমি ভাবলাম আজ রাতে আমি তার কাছ থেকে কথাটা জানব। তারপর রাত হলো। আমি চুপি চুপি মায়ের রুমে গেলাম, মা ঘুমাচ্ছে। তারপর মাস্টারদার রুমে গেলাম, মাস্টারদার রুমে গিয়ে দেখলাম মাস্টারদা রুমে নেই। এতা রাতে মাস্টারদা কই গেল? আমি মাস্টারদার রুমটা ভালো করে খুঁজে দেখলাম মাস্টারদা রুমে নেই। কোথায় গেল এত রাতে? তারপর আমি মাস্টারদার রুম থেকে বের হয়ে গেলাম। বাথরুমের দিকে গেলাম। সেখানেও খুঁজে পেলাম না। আমি মাস্টারদাকে ডাক দিলাম, সুবোধ দাদা, আপনি কোথায় গেলেন? আমি খুঁজে না পেয়ে মায়ের রুমে গেলাম। মাকে ডাক দিয়ে বললাম, মা, মাস্টারদা কোথায় গেল? মা বলল, কি বলিস, মাস্টারদা তো কোথাও যাওয়ার কথা না। বাহিরে গেট লক করা। হঠাৎ মনে পড়ল ছোট ভাই রাব্বির রুমটা চেক করার বাকি। তারপর রাব্বির রুমে গেলাম। তারপর রাব্বির রুমে গিয়ে দেখলাম মাস্টারদা রাব্বির ঘরে লাশ হয়ে পড়ে আছেন। আমি তা দেখে চমকে উঠলাম। আমি মাকে বললাম, কি হলো এটা? আমি তো কিছুই বুঝলাম না। মাস্টারদার শরীরে কোনো আঘাত নেই, তাহলে মরল কি করে? আমার ছোট ভাইটা বিছানা থেকে উঠে বলল, আমি সব জানি, মাস্টারদা কিভাবে মারা গেছে। রাব্বিকে জিজ্ঞেস করলাম, কিভাবে মারা গেছে বল। রাব্বি তখন যা বলেছিল তা শুনে আমার আত্মাটা কেঁপে উঠল। রাব্বি বলল, মাস্টারদা মরার আগে আমার রুমে এসে আমায় ডাক দিয়ে বলল, আমি দরজাটা খুলতে। আমি দরজাটা খুলে দিতেই মাস্টারদা আমার রুমে আসলো। তারপর আমায় বলল, আজ আমার মেয়ের আত্মা কিছুতেই আমায় ছাড়বে না। আমাকে আজ মেরেই ফেলবে। মাস্টারদাকে আমি বললাম, কই আপনার মেয়ে? মাস্টারদা বলল, আমি দেখতে পাচ্ছি, তুই দেখতে পারবি না। তুই তোর আপুকে বলিস। আমি তোর আপুর দিকে তাকিয়ে থাকতাম, কারণ তোর আপুর চেহারায় আমার মেয়ের আত্মাকে দেখতে পেতাম। আমার মেয়ে আমায় ইশারায় বলতো, এটা কাউকে বলা যাবে না। তুমি আমায় দেখতে পারবে, কিন্তু কাউকে বলা যাবে না। আমি যখন ঝর্ণার দিকে তাকিয়ে থাকতাম, তখন ঝর্ণার চেহারায় আমার মেয়ের আত্মার ছবি দেখতে পেতাম। আর আমি যখন সিদ্ধান্ত নিলাম আজ ঝর্ণাকে বলে দিব আমি তার দিকে তাকিয়ে কি দেখতাম, কিন্তু আমার মেয়ে বারণ ছিল এই কথাটা না বলার জন্য। আমি আমার মেয়ের আত্মাকে বলেছিলাম, আমি ঝর্ণাকে মিথ্যা কিছু বলতে পারবো না। এই কথার জন্য আমার মেয়ের আত্মা আজ আমাকে মারতে আসলো। আজ আমার জানটাও কেড়ে নিবে। আমি রাব্বিকে বললাম, এটা তুই কি করে জানলি? রাব্বি বলল, মাস্টারদা রাতে ভয় পেয়ে আমার রুমে চলে আসছিল। আর আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, এটা তোর আপুকে পড়ে শোনিস। আর আমি চিঠিতে পড়ে তা জানতে পারলাম। মৃত্যুর আগে আমার সাথে সব বলে গেছেন আপু। আমি এখন বুঝতে পারলাম মাস্টারদা কেন আমার দিকে তাকিয়ে থাকত। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কুলসুম একটা চাকরির জন্য অনেক অফিসে ঘুরে ঘুরে ব্যর্থ হল। কোথাও চাকরি হয়নি কুলসুমের। একদিন কুলসুমের চাচা কুলসুমকে একটা ঠিকানা দিয়ে বলল, এই লোকের কাছে গেলে তোর চাকরি হবে। আমি বলে দিব। কুলসুম চাচার কথায় খুশি হয়ে বলল, আমি যাব। তারপর সেই বস কুলসুমের ইন্টারভিউ রাতে ফাইনাল করল। কুলসুম কোনো উপায় না পেয়ে রাতেই ইন্টারভিউ দিতে গেল। তারপর ইন্টারভিউর নামে বস কুলসুমের সাথে এক রাতে 4 বার, ভাবতেই পারছি না। বাকিটা গল্পতেই বলছি। বাবা হঠাৎ করেই স্ট্রোক করে মারা গেল। ওর কোনো ভাই বোন নেই। এমনকি সেরকম কোনো নিকট আত্মীয় নেই যে ওদেরকে সাহায্য করবে। তার উপর তার মা অসুস্থ। তাই হঠাৎ করেই কুলসুমের উপর তার সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল। সে সবে মাত্র এসএসসি পাশ করেছে। সে জানে না তার এই যোগ্যতা দিয়ে কোনো চাকরি পাবে কিনা। সারাদিন বিভিন্ন অফিসে অফিসে ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে ক্লান্ত হয়ে সে তার বাসায় ফিরে আসে।
পরদিন ওদের বাসায় কুলসুমের এক দূরসম্পর্কের চাচা বেড়াতে আসলেন। ওনাকে কুলসুম একটা ফোঁটাও পছন্দ করে না। কুলসুম যখন ছোট ছিল এই লোক অনেক দিন পর পর আসত আর কুলসুমের দিকে তাকিয়ে থাকত। লজ্জায় এসব কথা কাউকে বলতে পারেনি ও। আজও এই লোকটিকে দেখে কুলসুম খুশি হতে পারল না। সে সালাম দিয়ে চাচাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে ভিতরে চলে গেল। একটু পরেই চাচা আবার তাকে ডেকে পাঠালেন। সে এসে সোফায় বসল। অনেক দিন পর কুলসুমকে কাছ থেকে দেখতে পেল ওর চাচা সিরাজ উদ্দিন। শুনলাম তুমি নাকি চাকরির চেষ্টা করছো। জি চাচা, অনেক কষ্টে গলা স্বাভাবিক রেখেছে কুলসুম। শোনো বেটি, এভাবে রেফারেন্স ছাড়া তো আজকের দিনে কোনো চাকরি পাবে না তুমি। তোমাকে আমি একটা লোকের ঠিকানা দিচ্ছি, তুমি কালই ওনার সাথে যোগাযোগ করবে। আমি বলে রাখব তোমার চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে। চাকরির এরকম অভাবনীয় সুযোগের কথা চিন্তা করে কুলসুম খুশি হয়ে গেল। এমনকি নিচু হয়ে চাচাকে সালামও করে ফেল। তার চাচা কুলসুমের দিকে তাকিয়ে রইল। কুলসুম উঠে উপরে তাকাতেই উনি অনেক কষ্টে চোখ সরিয়ে নিলেন। বড় হওয়ার পর কুলসুমকে অনেকদিন পরে দেখে চাচার মাথা খারাপের মতো অবস্থা হয়ে গিয়েছিল। কুলসুমের মতো একই সাথে এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। পরদিন সকালে কুলসুম ঠিকানা অনুযায়ী উত্তরার একটা অফিসে গিয়ে দিদার নামে ওখানের ম্যানেজারের সাথে দেখা করল। কুলসুমকে এক নজর দেখেই দিদার চমকে উঠল। এদেশে এখনো এরকম মেয়ে আছে? সে নিজেও অনেক সুন্দর। বহুদিন কানাডায় ছিল সে। মেয়েটি দেখতে একদম কানাডা দেশের মেয়ের মতো। কুলসুমকে দেখে ওর তাদের কথা মনে হয়ে গেল। নিজের দেশেই যে এমন সুন্দরী মেয়ে আছে তা তার ধারণা ছিল না। মনে মনে সিরাজ সাহেবের চয়েজের প্রশংসা করল সে। মুখে বলল, সিরাজ উদ্দিন তোমাকে পাঠিয়েছেন তো মনে করো চাকরিতে এক পা দিয়েই রেখেছ, তবে তোমার নিজেকে প্রমাণ করতে হবে, বুঝেছ? জি স্যার, কুলসুম নতমুখে বলল। ভালো, তোমার মতোই মেয়ে আমাদের অফিসে দরকার। তোমার মতো মেয়ে অনেক দিন যাবৎ খুঁজেছি, পাইনি। আজ পেয়েছি। আমি আশা করি তুমি অফিসের কাজ খুব সুন্দরভাবে করতে পারবে। তাহলে আজ সন্ধ্যায় আমাদের হেড অফিসে চলে এস, ওখানেই তোমার ইন্টারভিউ হবে। সন্ধ্যায় ইন্টারভিউ? কুলসুম অবাক হয়ে যায়। আমাদের কোম্পানি সময়ের মূল্যতে বিশ্বাস করে, তাই অফিস টাইমে ইন্টারভিউ নিয়ে সময় নষ্ট করা হয় না। কোনো আপত্তি আছে তোমার? না স্যার, ওকে দেন, এই নাও ঠিকানা, ঠিক 7টার মধ্যে চলে এসো। কুলসুম ঠিকানা লেখা কাগজটা হাতে নিয়ে বের হয়ে আসে। সে দিদার সাহেবের ব্যবহারে খুশি হয়েছে। অন্য যতগুলো অফিসে সে গিয়াছে প্রতিটাতেই অফিসের বসকে অভদ্র বলে মনে হয়েছে, কিন্তু দিদার সাহেবকে তার ভদ্র বলে মনে হয়েছে। লোকটিকে ওর খুব ভদ্র বলে মনে হলো, কিন্তু সে আসলে ভদ্র নয়, সে আরও জঘন্য। সন্ধ্যায় খুঁজে খুঁজে উত্তরার অভিজাত এলাকায় এক বিশাল বাড়ির সামনে এসে দাঁড়ালো কুলসুম। দারোজান গেট খুলে ওকে সোজা 4তলায় চলে যেতে বলল। 4তলায় এক বিশাল ড্রয়িং রুমে ঢুকে কুলসুম দিদার সাহেবকে দেখে চিনতে পারল। ওনার সাথে অন্য একজন অপরিচিত লোক ছিল। সে দুজনকেই সালাম দিল, কিন্তু দুজনের কেউই জবাব না দিয়ে বলল, এত সম্মান করতে হবে না আমাদের। দিদার সাহেব যেন হঠাৎ সম্বিত ফিরে পেয়ে তাকে বসতে বলল। উনি হচ্ছেন আমার পার্টনার জসিম। দিদার কুলসুমকে অন্য লোকটার সাথে পরিচয় করিয়ে দিল। কুলসুম সোফায় গিয়ে বসতেই জসিম উঠে এসে ওর পাশে, একেবারে পাশে বসল। দিদার, আপনি ঠিকই বলেছেন। কুলসুম আসলেই একজন দক্ষ মেয়ে, জসিম দিদার দিকে ফিরে বলল। কুলসুম কিছুই বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। জসিম আবার কুলসুমের দিকে ফিরে তাকাল। জসিম তার বাজে আচরণ করার চেষ্টা করল। এসব দেখে কুলসুম চট করে উঠে দাঁড়াল। কি করছেন আপনারা এসব? এই বুঝি আপনাদের ইন্টারভিউ? দিদার হা হা করে হেসে উঠল। জসিমও হাসতে হাসতে বলল, আমাদের ইন্টারভিউ যদি তুমি পাশ করতে পারো তাহলে চাকরিটা তোমার কনফার্ম হয়ে যাবে। দিদার হাসি থামিয়ে কুলসুমের দিকে ফিরল। দেখো কুলসুম, এই যুগটাই হচ্ছে স্বার্থপরতার যুগ। তোমার চাকুরি দরকার, আর সে অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কোনটাই তোমার নেই। কিন্তু তোমার কাছে একটা কিছু চাওয়ার আছে। যদি তুমি আমাদের চাওয়া পূরণ করতে পারো তাহলে তোমার চাকরি নিশ্চিত হয়ে যাবে। এরপর থেকে তোমাকে আর কোনোদিন আমরা তোমার কাছে কিছু চাইব না। আমাদের এমন একটি ব্রাঞ্চে তোমার পোস্টিং হবে যেখানে আমাদের সাথে তোমার দেখাই হবে না। ভেবে দেখ, মাসে 20,000 টাকা বেতন। আমি ভেবেছিলাম কুলসুম মনে মনে খুশি হয়ে উঠবে। হাসালে দেখছি। কুলসুম বলল, দেখুন, আমি কিছু দিতে পারবো না।
যদি আমার যোগ্যতা অনুযায়ী আপনারা আমাকে চাকরিটা দেন তাহলে আমার খুব উপকার হবে। অফিসের বস বলল, এটা কি মামার বাড়ির আবদার যে চাইলেই চাকরি হয়ে যাবে? তুমি যদি আমাদের কথায় রাজি থাকো তাহলে চাকরি তোমার হয়ে যাবে। এমন কথা শুনে কুলসুম খুব কষ্ট পেল। তার ইচ্ছে হচ্ছিল লোকটার গালে ঠাস করে একটা চট বসিয়ে দেয়া। কিন্তু সে সময় তার অসুস্থ মায়ের মুখখানি ওর চোখের সামনে ভেসে উঠল। আর তাই অসহায় হয়ে চাকরিটার জন্য তাদের কথায় রাজি হল। এই তো ভালো মেয়ে, রাতে তোমার ইন্টারভিউ শেষ হওয়ার সাথেই সাথেই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। এখন যেতে পারো। সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার সময় ও মাকে বলে গেল যে তার নতুন চাকুরির ট্রেনিংয়ের জন্য আজ সারারাত অফিসে থাকতে হবে। ওর চাকুরি পাওয়ার খবরে মা এতই আনন্দিত ছিল যে ওনার মনে কোনো খারাপ চিন্তা এল না। কুলসুম আজ ইচ্ছেমত সেজেছে। ও এমনিতেই সুন্দরী, তার উপর আজ এভাবে সাজাতে ওকে আরো সুন্দর দেখাচ্ছে। দিদার বাসার দরজাটা গেট খুলে দিতে দিতে কুলসুমের তার অফিসের চারতলায় গেলা। তার দিকে তাকিয়ে রইল। সে কুলসুমকে সোজা তিনতলায় চলে যেতে বলল। কুলসুমের মনের ভিতর কি চলছিল তা কেউ জানে না। অফিসের বস দুইটাও জানে না আজকে কুলসুম এমনভাবে সেজে এসেছে। তারা কুলসুমকে দেখে অবাক। কুলসুম আজ মনে মনে সিদ্ধান্ত নিল যে করে হোক চাকরিটা আমার চাই। তারপর বস্তুটিকে এমন করব সারা জীবন আমার কথা মনে থাকবে। কুলসুমকে দেখে অফিসের বস বলল, এই অফিসে তোমাকেই চাই। অফিসের বস বলল, তাহলে আমি আমার পার্টনারকে আসতে বলি। কুলসুম বলল, স্যার আমার একটা কথা ছিল। আপনারা আমার কাছে যা চাইছেন সেটা আমি এই মুহূর্তে দিতে পারবো না। আমাকে একটু সময় দিতে হবে। বস আমার কারণ জানতে চাচ্ছে কি কারণে এই মুহূর্তে হবে না। আমি বলেছিলাম দেখুন আমার মা খুব অসুস্থ, আজ আমার বাড়িতে যেতে হবে। এমনও হতে পারে মাকে আজ হাসপাতালে নিয়ে যেতে হবে। বস বলল, তুমি আজ রাত এখানে থাকো, আমি তোমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমি বসকে বললাম, আপনার ব্যবস্থা করতে হবে না। আমি বাড়িতে মায়ের অবস্থা বুঝে তারপর মাকে হাসপাতালে নিয়ে যাব। বস বলল, ঠিক আছে, আমি তোমাকে আজকের দিনটা সুযোগ দিলাম। কাল রাতে তোমার আসতে হবে। যদি কাল না আসো তাহলে তোমার চাকরিটা মিস হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি কাল রাতে আমি আসব। আমি বাড়িতে গিয়ে দেখলাম মা খুব অসুস্থ। আমি মাকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম। ডাক্তাররা মায়ের পরীক্ষা করে দেখল মাকে সুস্থ করতে হলে সর্বনিম্ন ৫ লাখ টাকা খরচ হবে। আর যদি সেই টাকা ২৪ ঘন্টার ভিতরে না দিতে পারি তাহলে মায়ের চিকিৎসা হবে না, আর মাও বাঁচবে না। আমি এখন এত টাকা কোথায় পাব? আমি মহাচিন্তায় পড়ে গেলাম। আমি কি করব বুঝতে পারছি না। আমার আপনজন বলতে কেউ নেই। আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছ থেকে এত টাকা পাব? ভাবতে ভাবতে প্রায় ১২ ঘন্টা চলে গেল। আমি ভাবলাম আমি অফিসের বসের কাছে যাব, কারণ তাদের তো টাকার অভাব নেই। তারা আমাকে টাকা দিবে। কিন্তু ৫ লাখ টাকা তারা কি আমায় দিবে? আমি তাড়াতাড়ি অফিসের স্যারের কাছে গেলাম। অফিসের বড় বস আমায় দেখে আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি কিছু বলবো সেই সুযোগটা আমায় দিচ্ছে না। আমি বললাম, বস আপনি এভাবে কি দেখছেন? বসের হুঁশ ফিরল। আমি বসকে বললাম, আমার টাকার দরকার। ২৪ ঘন্টার ভিতরে আমি যদি কাউন্টারে টাকা জমা না দিতে পারি তাহলে আমার মাকে বাঁচানো যাবে না। আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমি আপনাকে বলেছিলাম না মা খুব অসুস্থ, আজ মাকে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছি। বস আমার কথা শুনে বলল, কত টাকা লাগবে? আমি বললাম, বস আমার মাকে বাঁচাতে ৫ লাখ টাকা লাগবে। বস আমার কথা শুনে বলল, এত টাকা আমি তোমায় কিভাবে দিব? আমি বসের পায়ে ধরে বললাম, বস আমার মাকে বাঁচান, আমি আপনার সব কথা রাখব। ২৪ ঘন্টার ভিতরে টাকাটা জমা না দিতে পারলে আমার মাকে বাঁচানো যাবে না। আর তাই বলছি আপনি একটা কিছু করুন। বস বলল, ঠিক আছে আমি টাকা দিব এবং তোমার মায়ের সমস্ত চিকিৎসার খরচ আমি দিব। কিন্তু তার বিনিময়ে আমি যা চাইব তাই কিন্তু তোমার দিতে হবে। আমি বললাম, বস আপনি আমাকে একবার বিশ্বাস করুন, আমি আপনার কথা রাখব, কিন্তু আমার মাকে তাড়াতাড়ি বাঁচান। ৫ লক্ষ টাকা কাউন্টারে জমা দিতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। চলো আমার সাথে। বস আমাকে নিয়ে হাসপাতালে চলে আসলো। কাউন্টারে ৫ লক্ষ টাকা জমা দিল মায়ের চিকিৎসার জন্য। টাকাটা জমা দেওয়ার সাথে সাথে মায়ের চিকিৎসার কার্যক্রম শুরু হয়ে গেল। আমি বসকে বললাম, আপনাকে কিছু বলার ভাষা আমার নেই। আপনি যা চাইবেন তা পাইবেন যদি আমার কাছে থাকে।
বস আমার কথা শুনে খুশি হয়ে বলল, আগে তোমার মা সুস্থ হোক, তারপর দেখা যাবে। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। আমার মা নতুন জীবন ফিরে পেল। আমার মায়ের জ্ঞান ফিরা মাত্রই মা আমাকে জিজ্ঞেস করলেন, তুই এত টাকা কই পাইলি মা? আমি বললাম, মা আমার অফিসের বস আমাকে টাকাটা দিলেন, আমি না হয় চাকরি করে পরিশোধ করে দিব। মা বলল, তুই চাকরি করে এত টাকা পরিশোধ করতে পারবি? এই মুহূর্তেই বস আমার মাকে দেখতে এলো। মায়ের জন্য অনেক খাবার নিয়ে আসলো। আর বলল, আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি। যখন যা প্রয়োজন আমার কাছে বললেই হবে, আমি দিয়ে দিব। আমার মা তখন কান্না করে বসকে বলল, আমার জন্য তুমি যা করেছো তার ঋণ আমি কিভাবে শোধ করব? বস বলল, এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আজ আপনাদের ছুটি, আপনি এখন বাড়িতে যেতে পারবেন। আমি ডাক্তারের কাছ থেকে আপনাদের ছুটি নিয়ে এসেছি। আর আপনার 1 মাসের ওষুধ কিনে দিয়েছি। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমার অবস্থা কি হবে? বস যে কিসের লোভে পড়ে এত যত্ন করছে মাকে তা তো আমি জানি। আমার তো খবর হয়ে যাবে। বস আমায় বলল, কি চিন্তা করছো? এখন আর কোনো ভয় নেই, তোমার মা সুস্থ হয়ে গেছে। কাল তুমি আমাদের অফিসে এসে ইন্টারভিউ দিবে। আমি বসকে বললাম, আমার আর ইন্টারভিউ লাগবে না। আর বাহানা করার দরকার নেই। আপনি যা আশা করছেন তা আপনি পেয়ে যাবেন। আর আমি চাকরিটা পেলে আপনার টাকাটা পরিশোধ করে দিব ধীরে ধীরে। আমি জানি এত বড় উপকার কেউ আমায় করবে না, কিন্তু আপনি আমায় করলেন। আমি টাকা পরিশোধ করলেও আপনার ঋণ আমি কোনোদিন দিতে পারবো না। বস বলল, ঠিক আছে, আজ রাতে অফিসে চলে এসো। আমি বললাম, ঠিক আছে, আপনি যান, আমি আসব। আমি বুঝতে পারছিলাম আমার সাথে কি ঘটবে, কিন্তু আমার এছাড়া কোনো উপায় নেই। আমি রাতে মাকে ওষুধ খাওয়াই। আমি মাকে বললাম, আজ রাতে আমি ফিরতে পারবো না, কারণ অফিসে অনেক কাজ আছে। আমি রাতে বসের কাছে গেলাম। বস আমায় বলল, আমার মনের ভিতর যে খারাপ উদ্দেশ্য ছিল, আমি সেই উদ্দেশ্য থেকে বের হয়ে আসলাম। কারণ তোমার মাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমি মায়ের স্নেহ ভালোবাসা পাইনি, কারণ আমার মা ছোটবেলায় মারা গেছে। আমি তোমার মাকে বাঁচাতে পেরে আমি নিজেকে ধন্য মনে হলো। আমি তোমার উপর যত শর্ত ছিল তা আমি তুলে নিলাম। আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমায় ক্ষমা করে দিও। আমি বসের মুখের কথা শুনে আমার চোখে পানি এসে গেল। আমি বসকে বললাম, দেখুন, আপনার জন্যই আমার মা আজ বেঁচে আছে। আর আমায় খারাপ ভাববেন না। আমি যা করছিলাম মায়ের জন্যই করছিলাম। বস তখন বলল, আমি তোমায় একটা কথা বলতে চাই। বলুন বস। আমি তোমার দায়িত্ব নিতে চাই, মানে আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। আমি বসকে বললাম, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি আমায় বিয়ে করলে আপনার সম্মান হানি হবে। বস তখন বলল, দেখো, আমার মা নেই, আমি তোমার মায়ের সেবা করে যেতে চাই। প্লিজ তুমি না করো না। আমি বসকে সেলুট দিয়ে বললাম, আপনার মতো মানুষ যদি প্রতিটি প্রতিষ্ঠানে থাকতো তাহলে কোনো মা অসুস্থ অবস্থায় মারা যেত না। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আপনার মতো মানুষ আমার পাশে থাকলে আমার বাকি জীবনটা ভালোই কাটবে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। স্যারের বউ আন্টি খুব লোভী ছিল। আমার কাছে যখন তখন জামাকাপড়, টাকা পয়সা চাইতো। আন্টির একটা মেয়ে আছে, দেখতে খুব সুন্দরী। আন্টি একদিন আমার কাছে 5,000 টাকা চাইল। আর বলল, আমি তোমাকে এমন কিছু দিব যা কেউ দিতে পারবে না। তারপর মাত্র 5,000 টাকার বিনিময়ে আন্টির 12 বছরের মেয়েকে দিয়ে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে মূল গল্পটা বলি। কলেজে ওঠার পর আমার একজন গণিত টিচারের প্রয়োজন হয়। তবে সবাইকে বলেও সেরকম ভালো টিচারের খোঁজ পাইনি। শেষে আমাদের ক্লাসে একটা মেয়েকে ওর স্যারের ব্যাপারে কথা বলতে শুনে ওকে গিয়ে জিজ্ঞেস করলাম। জানতে পারলাম কলেজের পাশেই একজন থাকে। উনি খুবই ভালো গণিত পড়ায়। মেয়েটার নাম আর ফোন নাম্বার নিলাম। পরের দিন সকালে ও দাঁড়াল কলেজের গেইটের সামনে। আমিও পৌঁছালাম। তারপর ওর সাথেই স্যারের বাড়ি গেলাম। 3 মাস উনার কাছে পড়তে পড়তে কিছু জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম। স্যার মানুষ হিসেবে খুব যে বাজে তা নয়। চালাক চতুর তো খুবই। তবে পড়িয়েও খুব একটা বেশি আয় করে না। গরিবের জন্য প্রায় সময় কানে আসতো নানান রকম কথা।
স্যারের বউয়ের নাম তুপসি। স্যার আমাদের টিচার বলে আমরা সবাই তার বুকে অ্যান্টি বলেই ডাকতাম। এই সময়ের মধ্যে আরও একটা জিনিস আমি খুব ভালো লক্ষ্য করলাম, সেটা হলো অ্যান্টি স্যারকে নিয়ে অনেক অভাব বোধ করেন। সে তার বউ বাচ্চার সব চাহিদা পূরণ করতে পারে না, তবে উনাকে নিয়ে সেরকম ভাবে তখন কোনো কিছু ভাবিনি। আমার বাবার বেশ টাকা পয়সা থাকায় আমি সবসময় খুব ভালো জামা কাপড় পরে যেতাম। দামি বাইক কিনে দিয়েছিল বাবা, তাতে করে পড়তে যেতাম। তবে বাবার করা আদেশ ছিল আমি যেন বাইক নিয়ে কলেজে না যাই, আর তার সেই আদেশ আমি মেনে নিয়েছি। একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে স্যারের মেয়ের আমার প্রতি একটা আলাদা নজর ছিল। সেটা ছিল শুধুমাত্র আমার ব্যবহার করা দামি জিনিসগুলোর জন্য। এরকম ভাবেই ঈদের সময় এসে গেল। সবাই নতুন জামা কাপড় কেনা নিয়ে আলোচনা শুরু করলাম। যেহেতু আমাদের কলেজের প্রথম বছর আমরা একসাথে ঈদ করার প্ল্যান করলাম। আর আমার বাইক থাকায় আমার সহপাঠীরাও খুব ইচ্ছুক আমার সাথে বাইকে করে ঘুরে বেড়াতো। আমার কাছেও সেটা এক নতুন ব্যাপার। ঈদের প্রায় মাসখানেক আগের কথা, আমরা পড়াশোনা করে বের হতেই স্যার আমাকে বলেন, স্যার বলল তোমাদের আন্টিকে একটু মার্কেটে নামিয়ে দিও, সে নাকি কিছু কেনাকাটা করবে। মার্কেটটা বেশ দূরেই উনাদের বাড়ি থেকে, অটো করে যেতে হয়। বুঝলাম অটোর টাকা বাঁচানোর জন্যই এই পন্থা নেয়া, কারণ স্যার অ্যান্টিকে বলেছিল সে যেন ফেরার সময় হেঁটে চলে আসে। আমি উনাকে বসিয়ে নিয়ে গেলাম। অ্যান্টি কোনোদিন বাইকে বসেনি বলে তার খুব ভয়। সে বাইকে উঠল, আমি তাকে নিয়ে মার্কেটে গেলাম। মার্কেটের কাছে আসলাম। সেখান থেকে আমার বাড়ি সোজা রাস্তা, আর স্যারের বাড়ি উল্টো রাস্তায়, মানে আবার পিছনে যেতে হয়। অ্যান্টি বলল, একটু দাঁড়াবে? আমার বেশি কিছু না, একটা জামা কিনব। কিনা হয়ে গেলে আমাকে একটু ছেড়ে দিও বাড়িতে। আমি রাজি হয়ে গেলাম। বুঝলাম উনারও আমার প্রতি অন্য উদ্দেশ্য আছে। আবারও একই রকমভাবে ফিরলাম। অ্যান্টি আমায় বলল, তুমি এখানে আমাকে নামিয়ে দাও, তোমার স্যার দেখলে আমায় বকা দিবে, বলবে পায়ে হেঁটে আসতে বলেছিলাম। আর তুমি অন্যকে কষ্ট দিয়ে বাইক দিয়ে আসলে, তার খরচ বাড়ালে। আমি আন্টিকে এখানেই বাইক থেকে নামিয়ে দিলাম। পরের দিন আমি একটু আগেই চলে যাই পড়তে। বাইরে দাঁড়িয়ে শুনতে পাই অ্যান্টির কান্নার আওয়াজ। স্যারের কাছে টাকা নেই, তার বউ ছেলেকে কিছু কিনে দিতে পারছে না। আমার মাথায় একটা প্ল্যান এল। সেদিন বাড়িতে ফিরে মাকে বললাম, আমার তো অনেক নতুন জামা আছে যেগুলোর ভাঁজও ভাঙ্গিনি, সেগুলো আমি গরিবদের দেব। মা তো শুনেই লাফিয়ে উঠল ছেলের মুখে এই কথা শুনে। আমি বেছে বেছে আমার 4-5টা না পরা দামি শার্ট আর টি শার্ট নিলাম। ক্লাস শেষ করে সবাই চলে গেলেও আমি বাইরে বাজারের কাছে অপেক্ষা করতে লাগলাম, কারণ অ্যান্টি রোজ বাজার করতে আসতো। অ্যান্টি আসতেই আমি ব্যাগ থেকে বার করে জামাগুলো দিতে গেলাম। অ্যান্টি কিছুতেই নেবে না। অ্যান্টি বলল, আমি এসব কিছুতেই নিতে পারবো না। দেখো, তোমার স্যার জানতে পারলে খুব রাগারাগি করবে। এই শাড়ি জামাকাপড় আমি নিতে পারবো না। আমি অনেক অনুরোধ করার পরে উনি রাজি হল। অ্যান্টিক এখন দিও না, তুমি বরং দুপুর 3টের সময় এসো। আমি বাড়ি ফিরে মাকে বলে তার একটা পুরনো দামি শাড়িও নিলাম। শাড়িগুলো মা একদিনও পরেনি। সেগুলো গিফট পেয়েছিল, তবে মা অত চকচকে শাড়ি পছন্দ করে না। আমি দুপুরে গেলাম। স্যার বাইরে গেছে কোনো কাজে, সন্ধে বেলা ফিরবে। মেয়ে স্কুলে। স্কুল শেষ হবে 4টাতে। তারপর কোচিং করে ফিরতে ফিরতে 6টা। আমি শাড়ি আর জামা গিফট দিতেই অ্যান্টির চোখে আমি হাসি দেখলাম। সেটা খুশির হাসি যে নয় তা বোঝার আমার যথেষ্ট ক্ষমতা ছিল। সেটা ছিল এক প্রকার লোভের হাসি। প্রথমে খুব বাহানা করছিল সেগুলো না নেয়ার জন্য। তবে 10,000 টাকা দামের শাড়ি ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা সবার থাকে না। অ্যান্টি বলল, তুমি আমাদের জন্য এত কেন করছো? আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না এর বদলে। আমি বললাম, কি যে বল না অ্যান্টি, আমার কিছুই চাই না তোমার থেকে। আন্টি বলল, না, এর বদলে আমার তোমাকে কিছু দেওয়া উচিত। আমি বললাম, না আন্টি, আমার কিছু লাগবে না। আমার যদি কোনো সময় কিছুর প্রয়োজন হয় তাহলে আমি চেয়ে নিব। আমি বললাম, আন্টি তোমার এই কাপড়গুলো পছন্দ তো? অ্যান্টি বলল, পছন্দ মানে 7 জন্মেও তোমার স্যার আমাকে এসব দিতে পারবে না। আর তুমি আমাকে কত দামি জামা কাপড় দিলে। আমি বলেছিলাম এটা কিছু নয়, এরকম আরও দেব পরে। তবে আপাতত আর নেই। অ্যান্টি বলল, হ্যাঁ দিও। অ্যান্টি আমার চোখের দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়েছিল। তবে আমার সাহস হয়নি উনাকে কিছু বলার। আমি উঠে আসছিলাম।
তখন আন্টি আমায় বলল, তোমার যে কোন সময় যা প্রয়োজন হয় আমার কাছে চেয়ে নিও। আমি বললাম, তুমি আর কি দেবে? আমিই তো তোমাকে কত কিছু দিয়ে গেলাম। আন্টি বলল, আমি তোমায় এমন কিছু দিব যা কেউ দিবে না। আমি বললাম, আন্টি কি এমন জিনিস আমায় দিবে যা কেউ দিবে না আমায়? আমি চলে এলাম। বুঝলাম আন্টি আমার থেকে আরো জামা কাপড় বা টাকা পেলে আমি যা বলবো তাই দিতে রাজি থাকবেন। তবে আমার কাছে আরো জামা শাড়ি থাকলেও সেগুলো আমি তখনই দিব আন্টি, যখন আমি কিছু পাবো। পরের দিন পড়তে গেলাম। স্বাভাবিকভাবে পড়ে বের হলাম। উনি বারবার পড়ার ঘরে আসছিল আর নানান বাহানায় স্যারের সাথে কথা বলছিল। আমি ভাবলাম আমি ওনাকে এমন লোভ দেখাবো যাতে সে আমার কথাই সারাদিন চিন্তা করতে থাকে, যাতে করে হতাশ হয়ে উনি নিজেই একটা পদক্ষেপ নেয়। আমাদের পড়া শেষ হতেই একদিন সবার সামনে আমাকে এসে বলল, অ্যান্টি বলল, তুমি আমাকে একটু মার্কেটের দিকে ছেড়ে দেবে? কথাটা শুনে স্যার রাগী ভাব নিয়ে অ্যান্টির দিকে তাকালেও অ্যান্টি কোনো তোয়াক্কা করল না। আমিও না বলিনি। অ্যান্টিকে বাজারে নিয়ে আসলাম। বাজার আসতেই থামাতে বলল। আমি বাইক থামাতেই উনি নেমে পড়লেন। আমি মার্কেটে নামিয়ে দিয়েই চলে গেলাম। ঈদের আগের শেষ ক্লাস ছিল আমাদের। আমি যথারীতি আগে গিয়ে হাজির। স্যার তখন বাথরুমে। আন্টি আমায় বলল, তোমার ফোন নাম্বারটা দেবে? আমি দিলাম। তাড়াতাড়ি আমার ফোন নাম্বারটা নিয়ে চলে গেল। ঈদের তৃতীয় দিন বিকাল বেলায় আমি রেডি হচ্ছিলাম। ক্লাসের বন্ধুরা বেরাবো একসাথে। একটা অজানা নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, কে বলছেন? আমি তোমার আন্টি গু। আমি বললাম, হ্যাঁ অ্যান্টি বলেন। অ্যান্টি বলল, তুমি আজ আসবে এখানে? একটু দরকার ছিল। আমি ঘুরতে যাওয়ার প্ল্যান বাদ দিলাম। আমি বন্ধুদের সাথে ঘোরাঘুরির প্ল্যান বাদ দিলাম। আমি আমার বন্ধুদেরকে বুঝিয়ে বললাম, তোদের নিয়ে অন্যদিন ঘুরতে যাব। আজ আমার বাড়িতে জরুরি দরকার আছে। আমি তাদের মিথ্যা কথা বলে স্যারের বাড়ি চলে গেলাম। ঘরের ভিতর ঢুকেই দেখি অ্যান্টি আমার দেয়া দামি শাড়িটা পরে দাঁড়িয়ে আছে। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, স্যার কোথায় আন্টি? আন্টি বলল, তোমার স্যার বাড়িতে নেই। আমার মেয়েকে নিয়ে বাহিরে গেছে। মনে হয় কোথাও ঘুরতে গেছে। তাহলে আন্টি আপনি বাড়িতে একা? যাই হোক, আন্টি আমায় ফোন দিলে কেন? আন্টি বলল, দরকার ছিল। আমি বললাম, কি দরকার বলুন? আন্টি বলল, তুমি যে বলেছিলে আমাকে আরো শাড়ি দেবে, দিলে না তো? আমি কি এই একটাই শাড়ি পরে ঈদ কাটাবো? আমি বললাম, তুমিও তো বলেছিলে আমাকে এমন কিছু দেবে যা অন্য কেউ দিতে পারবে না, কিন্তু দাওনি তো। আন্টি বলল, এই ব্যাপার বুঝি? আমি বললাম, হ্যাঁ তাই। আন্টি তখন আমায় বলল, আচ্ছা তুমি আমায় কিছু টাকা দিতে পারবে? আমি বললাম, কত টাকা? আন্টি বলল, আমার 5,000 টাকা হলে হবে। পরে আবার দিয়ে দিব তোমায়। আমায় বিশ্বাস করে টাকাটা দাও। আমি বললাম, আন্টি আমি তোমায় টাকা দিব কিন্তু টাকা ফেরত নিতে পারবো না। যদি ফেরতের কথা বলেন তাহলে আমি টাকা দিতে পারবো না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোমাকে টাকা ফেরত দিব না। এখন খুশি? তাহলে 5,000 টাকা দাও। আমি আন্টিকে বললাম, আন্টি তুমি আমায় বলছিলে কি দিবে যা অন্য কেউ দিতে পারবে না। তাহলে কি দিবে আমায়? আন্টি তখন বলল, তুমি আমায় আগে টাকা দাও, তারপর দেখো আমি তোমায় কি উপহার দেই। আমি আন্টির কথা শুনে আন্টিকে বললাম, তাহলে আপনি 30 মিনিট অপেক্ষা করুন। আমি আপনার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে আসছি। আন্টি বলল, ঠিক আছে তুমি তাহলে বাড়ি থেকে টাকা নিয়ে এসো। আমি অপেক্ষায় আছি তোমার। আমি তখন বাইক দিয়ে আমার বাড়ির দিকে রওনা দিলাম। আমি ঘরে ঢুকে মাইনি ব্যাগ থেকে 5,000 টাকা নিয়ে আন্টির বাসায় চলে আসলাম। আজ আমি মনে মনে ভাবতে লাগলাম, দেখি আজ আন্টি আমায় কি দেয়। মনে মনে ভাবলাম টাকা দিব পরে, আগে দেখি আন্টি কি দেয়। আমি জানতাম আন্টি আমায় কি দিবে, কিন্তু আমি যা ভেবেছি তাই কি দিবে। যাই হোক, আমি আন্টিকে বললাম, আন্টি আমি টাকা নিয়ে আসলাম। এখন তুমি আমায় কি দিবে দাও। তুমি তো বললে আমি যা দিব তা কেউ দিতে পারবে না। তাহলে কি এমন জিনিস আন্টি বলুন। আন্টি তখন বলল, আমি যা দিতে চাই সেটা দিনের বেলা হয় না। আমি বললাম, কি এমন জিনিস দিবে তাও দিনে দেওয়া যাবে না? আমি আন্টিকে বললাম, আন্টি দিনে দেওয়া যাবে না। আন্টি বলল, না দিনে দেওয়ার নিয়ম নেই। আমি আন্টির মুখে এমন কথা শুনে অবাক হলাম। আমি তো চিন্তায় পড়ে গেলাম। দিনের বেলায় হবে না? আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি টাকাটা রাখুন। আপনার যখন সুবিধা হয় আপনি দিয়েন।
আমি কিন্তু টাকার কথা বলছি না। আপনি আমায় কি জানি দিবেন রাতের বেলায়? আমি সেইটা নিতে চাই। তারপর আন্টি বলল, এখন তুমি বাড়ি যাও, সন্ধ্যায় আবার এসো। আজ আমাদের বাড়িতে তোমার থাকতে হবে। তাহলে আমি দিতে পারবো। আমি বললাম, কোন সমস্যা নাই আন্টি। আমি সন্ধ্যায় আসছি তোমাদের বাড়িতে। আমি যখন আন্টির বাড়ি থেকে বের হলাম, আন্টি তখন আমায় বলল, দাঁড়াও, আসার সময় বাজার থেকে বা ফার্মেসি থেকে 1 প্যাকেট ফুটকা নিয়ে এসো। আমি আন্টির কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি আন্টিকে বললাম, আন্টি ফুটকা দিয়ে কি হবে? আরে বোকা, তোমায় যা বলছি তা নিয়ে এসো। আমি বুঝেও না বুঝার ভান করলাম আন্টির সামনে। আমি তো আর এখন ছোট নয় যে বুঝি না। আমি সবই বুঝি। যাই হোক, আমার মনের ভিতর কেমন জানি ভয় ভয় করছে। আমি সন্ধ্যার আগে গোসল করে খেয়ে নিলাম। তারপর শরীরের পারফিউম দিলাম। তারপর ফুটকাটা নিয়ে আন্টির বাসায় চলে গেলাম। আমি আন্টির বাসায় ঢুকতেই আন্টি বলল, তুমি তো দেখি জামাই সেজে গেছো। বাহ, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি আন্টিকে বললাম, কি যে বলেন। আন্টি বলল, এত লজ্জা কিসের, তুমি তো আমার ছেলের মতো। আমি আন্টির কথা শুনে ভাবলাম, কি বলে আন্টি এসব? তাহলে আমি যা ভেবেছি তা কি মিথ্যা হতে চলেছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারি না। দেখি কি হয়, আল্লাহ ভরসা। আন্টির একটা মেয়ে আছে, খুব সুন্দরী। এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আমি আন্টিকে বললাম, আন্টি এই নাও, তুমি ফার্মেসি থেকে আনতে বলেছিলে, নিয়ে আসলাম। আমি আন্টিকে বললাম, আন্টি কি দিবে দাও। আন্টি বলল, এত পাগল হইছো কেন? রাত পোয়াতে তো অনেক বাকি। হঠাৎ দেখলাম স্যার তার নিজের মেয়েকে সাজিয়ে নিয়ে আসলো। আন্টি বলল, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই। আমি জানি তুমি মনে মনে তাকে ভালোবাসতে। আর তাই আমি তোমার মতো ভালো ছেলে হাতছাড়া করতে চাই না। আমি আজ আমার মেয়েকে উপহার হিসেবে তোমাকে দিলাম, মানে তুমি রাজি থাকলে তাকে তোমার সাথে বিয়ে দিব। আমি মনে মনে যা চিন্তা করছিলাম, দর্শক বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পেরেছ। কিন্তু আমি যা চিন্তা করছি সব ভুল চিন্তা। সব আমার মনের ভুল ধারণা। যাই হোক, আমিও আন্টির কথায় রাজি হলাম। তাদের সম্মতিতে আমি তাকে বিয়ে করে ফেললাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। মিতা, আমার বয়স তেমন হয়নি। আমার মাত্র 13 বছর বয়স। আর এই 13 বয়সে আমার পরিবারের দায়িত্ব আমার নিতে হয়। প্রিয় বন্ধুরা, আমি একজন গ্রামের একটি মেয়ে এবং অত্যন্ত দরিদ্র ফ্যামিলির মেয়ে। আমরা মোটে 5 বোন এবং 2 ভাই ছিলাম। অর্থাৎ আমাদের ফ্যামিলিটা অনেক বড় ছিল। কিন্তু আমরা দরিদ্র ফ্যামিলি ছিলাম। আর আমি সবার বড় বোন ছিলাম। বড় হলে কি হবে, আমার বয়সটাও তেমন হয়নি। কিন্তু কিছু করার নেই। তাই কেমন যেন নিজের উপর পেশার মনে হতে লাগল। যে একে তো আমরা 5 বোন 2 ভাই। তারপরেও বাবা অনেক গরিব। অর্থাৎ আমাদের সংসারটি চালাতে বাবা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছিল। আর আমি ফ্যামিলির সবার বড় মেয়ে হওয়ার কারণে নিজেকে আর বুঝ দিতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে গার্মেন্টসে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নেই। এবং পরবর্তীতে আমি গ্রাম ছেড়ে ঢাকায় চলে যাই। একটি গার্মেন্টসে চাকরি করা শুরু করি। আর ওই গার্মেন্টসের একটি সুপারভাইজারের সাথে আমার খুব সুসম্পর্ক গড়ে ওঠে। যেহেতু দেখতে শুনতে আমি বেশ সুন্দর ছিলাম, সুপারভাইজার আমাকে চাকরির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা দিত এবং কিছু কাজ না করলেও ওভারটাইম দিত। তখন আমি বুঝতে পারলাম যে সুপারভাইজার কেন আমাকে এত সুযোগ সুবিধা দিচ্ছে। নিশ্চয় আমার প্রতি তার কোনো উদ্দেশ্য আছে। তা না হলে আমাকে এত সুযোগ সুবিধা দিত কেন? আরও তো অনেক মেয়ে আছে, তাদের তো কোনো সুযোগ সুবিধা দেয়নি। যেহেতু সে আমাকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, তাই আমি সবসময় ভাবতাম সে আমার কাছে কি চাইত। সে অনেক সময় বলতো, তোমার এত কাজ করার দরকার নেই। অন্য শ্রমিকরা তো ঠিকমতো কাজ করছে। আর কেউ যদি তোমায় কোনো কিছু বলে তাহলে আমাকে জানিও। আমি বুঝলাম সুপারভাইজার আমার প্রতি অন্য কোনো উদ্দেশ্য আছে। পরবর্তীতে যখন করোনা আসার সময় হয়ে আসলো, তখন আমাদের গার্মেন্টস থেকে অনেক কর্মী ছাঁটাই করে দিল। আর তার মধ্যে আমিও পড়ে গেলাম। তখন আমার সেই সুপারভাইজার আমার প্রতি অনেক মায়া হল এবং সে আমাকে তার নিজের খরচে লেবানন পাঠিয়ে দিল। কিন্তু আমার তো তেমন বয়স হয়নি। বাহিরে যেতে হলে 18 বছর বয়স লাগে।
আর তাই সুপারভাইজার আমার বয়সটা বাড়িয়ে নিল। আমার বয়স ছিল মাত্র ১৩ বছর। আর ১৩ বছর থেকে ১৮ বছর বানিয়ে নিল। কিন্তু আর এই লেবান গিয়েই আমার জীবনের ঘটল এক দুর্ঘটনা। লেবানে আমি একটি বাসা বাড়ির কাজ পেলাম। সেই বাড়িতে আমার যে শেখ ছিল তার ৩ ছেলে এবং সে নিজে, এবং তার ৪টা বউ ছিল। প্রথমে আমি বুঝতে পারিনি যে সাধারণত ওদের কেন ২-৩টা করে বউ হয়। পরে বুঝতে পারলাম তাদের অনেক, তাই তারা ২-৩টা করে বিয়ে করে এবং তাদের বুড়াও বিয়ে করার অনুমতি দেয়, কারণ সে একা এত সামাল দিতে পারে না। তাই লেবান যাওয়ার পরেও শেখ এবং তাদের ৩ ছেলের নজরে আমি পড়ে গেলাম। কিন্তু প্রথম টাইম আমি জানতাম না যে প্রবাসে সাধারণত মেয়েদের সাথে এরকম করা হয় এবং কিছু বলাও যায় না। যদি কিছু বলে দেই তাহলে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়া। এ বিষয়টি আমি অন্যান্য প্রবাসী মেয়েদের থেকে জানতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, এরপরে আস্তে আস্তে সংযুক্ত আরব আমিরাত শেখ এবং তার ৩ ছেলের নজরে আমি পড়ে গেলাম। এমনকি তারা বিভিন্ন স্থানে বেড়াতে গেলে আমাকে গাড়িতে করে নিয়ে যেত। তাদের বুদেরকে বলতো যে ওকে দরকার আছে বিভিন্ন রকমের চানাস্তা বানানোর জন্য। এই বলে আমাকে বিভিন্ন জায়গা নিয়ে যেত। এরকম করতে করতে একসময় তারা আমার দিকে অন্যরকমভাবে চেয়ে থাকত এবং বলতো কুল্লু বাঙালি মিয়া মিয়া। অর্থাৎ তারা বলতো যে প্রত্যেকটা বাঙালি মেয়ে অনেক সুন্দরী। তো একদিন তারা আমাকে নিয়ে দুদিনের একটি সফরে বের হলো। সেদিন শুধু শেখ ছিল আর তার ড্রাইভার আর আমি। তারপর আমি আর শেখ পিছনের সিটে বসলাম আর ড্রাইভার গাড়ি ড্রাইভ করতে থাকল। এক পর্যায়ে শেখ আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে থাকতে শুরু করল, কিন্তু আমি কিছু বলতে পারলাম না, কারণ এর আগেও আমি শুনেছি যে প্রত্যেক শেখরাই তাদের বাড়ির কাজের মেয়েরা তাদের সকল কথা শুনতে হয়ে, যদি তাদের কথা না শুনি এবং পুলিশকে ইনফর্ম করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া। তাই আমি এই ভয় পেয়ে গিয়ে আমি তাকে কিছু বলতে বলিনি এবং বলার সুযোগ দেয়নি আমায়। আর গাড়ির মধ্যে একটি পর্দা টানিয়ে দেয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, পর্দা টানাচ্ছেন কেন গাড়িতে? সে বলল, সামনে মরুভূমি, প্রচণ্ড বাতাস আসতে পারে। আমি তার কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু ভয় পেয়ে কোনো লাভ নাই। তখন আমার কাছে পুরো দুনিয়াটা একদম অন্ধকার হয়ে গেল। মনে মনে হচ্ছিল আমি আর পৃথিবীতে বেঁচে নেই। এতটা কষ্ট এবং অসহ্যকর মনে হচ্ছিল। কিন্তু শেখের এ বিষয়ে কোনো খেয়াল করল না। আমি বেঁচে আছি নাকি মরে গেছি এ বিষয়ে তার কোনো খেয়ালই রইল না। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। প্রায় ৩ ঘন্টা পর আমার হুঁশ আসল এবং আমি দেখলাম যে আমার অবস্থা একদম কাহিল। অর্থাৎ আমার শরীর এমন হলো, উঠে দাঁড়ানোর মতো শক্তি আমার ছিল না। কিন্তু কিছু করার নেই, নিজের শেখ বলে কথা। আর আমাদের আজকের সফরটা ছিল প্রায় ৬০০ কিলোমিটার দূর। এই ৬০০ কিলোমিটার সফর অবস্থায় শেখ আমার সাথে। তারপর আমি যখন একটি নির্দিষ্ট স্থানে পৌঁছালাম, তারপর আমি সেই স্থানে পৌঁছানোর পর অসুস্থ হয়ে গেলাম। তারপর লেবাননের শেখ আমাকে একটি প্রাইভেট মেডিকেল হসপিটালে ভর্তি করল এবং ২ দিনের মধ্যে আমাকে সুস্থ করে তুলল। অতঃপর সে আবার সেখান থেকে ফেরার সিদ্ধান্ত নিল এবং আমরা আবার গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ আসার পর সে আমায় বলল, কেমন লাগলো আজকের সফর? সে গাড়ির আবার পর্দা টানিয়ে দিল। তখন আমি শেখকে অনেক অনুরোধ করে বললাম, আপনি পর্দা টানালে আমার ভয় করে। আমি তার অনেক হাতে পায়ে ধরলাম, কিন্তু সে কোনোভাবে আমার কোনো কথা মানল না। সে বল, দেখো তুমি এখানে চাকরি করতে এসেছ, তাই আমরা তোমাকে যেভাবে বলি সেইভাবে তোমার চলতে হবে এবং সকল কথা রাখতে হবে। আমি বুঝতে পারলাম শেখ আমার কথা রাখবে না। তারা যা বলে তাই মানতে হয়। তারা বলে সেখানে চাকরি করতে গেলে তাদের এটাই নিয়ম। এভাবে আমরা বাড়িতে আবার চলে আসলাম। কিন্তু বাড়িতে আসার পরও কোনো রেহাই পেলাম না, কারণ শেখের ৩ ছেলেকে দেখে আমার অনেক ভয় লাগত। সেই ৩ ছেলের কোনো কাজকর্ম ছিল না, শুধু বাসায় বসে থাকত, টিভি দেখতে আর আড্ডা মারত। আর তার বাবার বড় বিজনেস ছিল। বাবা সারাদিন সে বিজনেসে সময় দিত। প্রিয় বন্ধুরা, যখনই তার বাবা দিনের বেলায় তার ব্যবসার স্থানে চলে যেত, আর আমায় তখন বলতো, এই বাঙালি আমাদের ৩ ভাইয়ের কথা রাখতে হবে। আর বলতো, যদি বাবাকে কিছু বলিস তাহলে তোর চাকরি চলে যাবে। কিন্তু তারপরেও কিছু করার ছিল না, কারণ আমি দেশে চলেও আসতে পারবো না। দেশে গিয়ে কি করব? কারণ আমি দরিদ্র ফ্যামিলির। বাড়িতে গেলে আমি আরও আমার পরিবারের বোঝা হয়ে দাঁড়াবো।
তাই যাতে পরিবারের বোঝা না হয় এজন্যই আমি চাকরি করতে চাই। প্রিয় বন্ধুরা, এভাবে সংযুক্ত আরব আমিরাতের শেখ এবং তার ছেলেরা আমার দিকে সবসময় এক অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকত। সেটা আমার ভালো লাগতো না। কিন্তু ওরা বলে চাকরি করতে হলে তাদের সকল কথা রাখতে হয়। আমি তাদের ছেলেদের দেখে ভয়ে সবসময় লুকিয়ে লুকিয়ে তাকতাম। আমি বাসার সকল কাজকর্ম করে রাতে যখন রুমে শুতে গেলাম, আমার 2 দিনের জার্নিতে আমার শরীর অনেক দুর্বল ছিল, তাছাড়া অজ্ঞান অবস্থায় 3 দিন ছিলাম। কিন্তু শেখদের কোনো টাকা পয়সার অভাব ছিল না। যাই হোক, আমি রাতে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। আমি মাথার ব্যথায় যখন শব্দ করতে লাগলাম, তখন শেখের ছেলে আমার রুমে আসলো আর আমায় বলল, তুই কি বেশি অসুস্থ? আমি বললাম, আমি অনেক অসুস্থ। আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। আমি তাকে বললাম, আপনাকে দেখলে আমার ভয় লাগে। আপনি চলে যান রুম থেকে। আপনি রুমে থাকলে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাব। শেখের ছেলে আমার মুখে এরকম কথা শুনে রাগান্বিত হয়ে গেল। আমায় বলল, আমার বাড়িতে থেকে চাকরি করিস? তুই একটা চাকরানী হয়ে আমার ঘর থেকে আমাকে রুম থেকে বাহির হতে বলছিস? তোর সাহস তো কম না। আমি শেখের ছেলের কথা শুনে ভয় পেয়ে গেলাম। আমি শেখের ছেলেকে বললাম, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে মাথা ব্যথায় আমার কোন হুঁশ ছিল না। আর তাই মুখে কি হতে কি বলে ফেললাম। আপনি কিছু মনে করবেন না। আমি আপনার কাছে ভুল স্বীকার করছি। শেখের ছেলে তখন আমায় বলল, ঠিক আছে, আমি তোকে এ বাড়িতে রাখব, কিন্তু আমার কিছু নিয়ম আছে আর সেই নিয়ম তোর পালন করতে হবে। আমি তাকে বলেছিলাম, আপনার সকল নিয়ম আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাও আপনি আমায় এই চাকরি থেকে বহিষ্কার করবেন না। শেখের ছেলে তখন আমায় বলল, ঠিক আছে, আর রাত 12টা বাজলে আমার রুমে কিছু কাজ পড়ে আছে, সেগুলো তোর করতে হবে। আমি তখন শেখের ছেলেকে বললাম, দেখুন, আজ আমি অসুস্থ, কাল আপনার রুমের সকল কাজ করে দিব। সে তখন আরো রাগান্বিত হয়ে বলল, আমি বলছি, আজই আমার রুমে প্রচুর কাজ পড়ে আছে, সেগুলো এখনই তোর করতে হবে। মনে মনে চিন্তা করলাম, কেন তাকে রুম থেকে বের হতে বললাম? নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। আমি আরো একবার তাকে অনুরোধ করলাম, আজ আমার শরীরটা ভালো না, মাথা ব্যথা করছে। তখন সে বলল, আমার রুমে মাথা ব্যথার ওষুধ আছে, খাওয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে। এখন ঘড়িতে 11:30 বাজে। আমি আমার রুমে ওয়াট করছি। তোকে যেন 30 মিনিট পর আমার রুমে দেখি। আমি শেখের কথা শুনে বললাম, ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। তারপর যখন রাত 12টা বাজলো, আমি ভয়ে ভয়ে তার রুমে গেলাম আর মনে মনে চিন্তা করতে লাগলাম, আজ কপালে কি আছে কে জানে। যাই হোক, শেখের ছেলের রুমে গেলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, স্যার, কি কাজ পড়ে আছে? তখন শেখের ছেলে বলল, আজ থেকে রাত 12টা থেকে শুরু করে রাত 4টা পর্যন্ত তোর এই রুমে ডিউটি। আমি শেখের ছেলেকে বললাম, দিনেও ডিউটি, রাতেও ডিউটি, তাহলে আমি ঘুমাবো কখন? শেখের ছেলে বলল, ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি যদি এখন মানা করি তাহলে হয়তো আমার চাকরি থাকবে না। আর তাই তার এই নতুন নিয়ম মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি তখন শেখের ছেলেকে জিজ্ঞেস করলাম, আপনার রুমে রাত 12টার সময় কি করতে হবে? তখন সে বলল, আমি যদি তোকে বলি তুই শুয়ে থাক, তাহলে তুই চুপ করে শুয়ে থাকবি, কোনো কথা বলতে পারবি না। আমি শেখের ছেলেকে বললাম, শুয়ে থাকলে কি আমার ডিউটি হবে? সে বলল, শুয়ে থাকার পর আমি তোকে যা আদেশ করি তাই তোর পালন করতে হবে। আমি আমতা আমতা করে বললাম, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। তবে আজ আমি অনেক অসুস্থ, আজকের রাতটা আমার রুমে আমায় ঘুমাতে দিন, কাল থেকে আমি আপনার রুমের দায়িত্ব পালন করব। আপনি যাহা বলিবেন তাই হবে। শেখের ছেলে আমায় বলল, ঠিক আছে, যা জুমা, আজ তোকে সুযোগ দিলাম। শেখের ছেলের কথা শুনে আমার একটু স্বস্তি মনে হলো। আমি আমার রুমে ঘুমাতে গেলাম। আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর আমার সাথে যা ঘটেছিল তাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছি। বন্ধুরা, বিদ্যুতের সংকটের কারণে আজ সম্পূর্ণ গল্পটি শেষ করতে পারিনি। পরের পর্ব আগামীকাল আপলোড দেওয়া হবে। আর এরকম গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।